নিয়ে এসেছি সামনে। প্রতিটা ক্লাসের পর আপনাদেরকে টেস্ট করা হবে, অর্থাৎ ক্লাস টেস্ট নেওয়ার সেই রকম ব্যবস্থা আমাদের পক্ষ থেকে নেওয়া হবে। এছাড়াও আপনাদের যে কোনো ধরনের সাজেশন আমরা নিতে সর্বদা প্রস্তুত আছি, এবং আমাদের শিক্ষক মণ্ডলী মধ্যে রয়েছেন যারা, তারা আপনাদের সাথে খুবই ফ্রেন্ডলি। আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ আপনারা করতে পারেন। আর আজকের প্রোগ্রামটি মূলত একটি ওপেন এন্ডেড একটা কোশ্চেন সেশন, এবং শেষে আপনাদের যে কোনো কোশ্চেন আপনারা জুডিশিয়ারি সম্পর্কে আমাদের ইনস্ট্রাক্টরদেরকে জিজ্ঞেস করতে পারবেন। এ পর্যায়ে আমি আমাদের ইনস্ট্রাক্টর বিন্দু একটু পরিচয় দিয়ে দিচ্ছি। আমাদের ইনস্ট্রাক্টর মধ্যে রয়েছেন জনাব আলিবুদ্দিন স্যার, সহকারী জজ চট্টগ্রাম। তারপরে রয়েছে নুরুল্লাহ সিদ্দিকী নিলয় স্যার, সহকারী জজ চট্টগ্রাম। শাখা হোসেন স্যার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়া। মিনারা জাহান ম্যাম, সহকারী জজ সুপারিশপ্রাপ্ত ১৬তম বিজিএস। আবির ঘোষ স্যার, সহকারী জজ সুপারিশপ্রাপ্ত ১৬তম বিজিএস। সাজ্জাদুল সবুজ স্যার, সহকারী বিজিএস ১৬তম বিজিএস সুপারিশপ্রাপ্ত। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের জনাব আলিমুদ্দিন স্যার, এক্স স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কথা না বাড়িয়ে স্যারের কাছে তার ভূমিকা বক্তব্যটি চাচ্ছি। যে একজন বিজিএসে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের প্যাটার্নে অনেক চেঞ্জ এসেছে, এবং যার ফলে শিক্ষার্থীরা অনেকেই প্রিলিমিনারি টেস্টে ঝরে পড়ছে। তাই তার ভূমিকা বক্তব্যে এই বিষয়টার উপর আলোকপাত করে আমরা কিছু গুরুত্বপূর্ণ উপদেশ শুনতে চাচ্ছি। জনাব আলিমুদ্দিন স্যার। আসসালামু আলাইকুম। আমার পরিচয় তো আগেই দিয়েছেন। আমি বর্তমানে চট্টগ্রামের সহকারী জজ হিসেবে কর্মরত আছি। আমি জয়েন করেছি এই গত বছরের নভেম্বরে 15তম জুডিশিয়ারি। আমি 15তম জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আজকে আমাদের প্রস্তুতিমূলক আলোচনা, যে আমরা আসলে কিভাবে আমাদের প্রস্তুতিকে একদম শানিত করতে পারি। হ্যাঁ, যে আমাদের প্রিলিমিনারি সার্কুলার হওয়ার আগেই মানে যাতে আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে থাকতে পারি। আপনাদের এটা খুবই ভালো উদ্যোগ যে আপনারা 18তমের জন্য এখন থেকেই উদ্যোগ নেওয়া শুরু করে দিয়েছেন। যে পড়াশোনা কিভাবে করা যায় সেই বিষয়ে আপনারা আগ্রহী, এটা অনেক একটা ভালো দিক। কারণ এখন জানেন যে জুডিশিয়ারি মোস্ট কম্পিটিটিভ একটা কি হয়ে গেছে আপনাদের জন্য, সবার জন্য এই যে মোস্ট কম্পিটিটিভ একটা এক্সাম হয়ে গেছে। পাশাপাশি এখানে প্রচুর হার্ড ওয়ার্কিং এর প্রয়োজন। যে একটা দীর্ঘ সময় যদি কেউ ডিপলি পড়ালেখা না করে শুধু পড়ালেখা আর হচ্ছে না। যে আমরা আগে যেটা অনেকে যেটা আগে যেটা হতো যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এগুলো পড়লেই মোটামুটি হয়ে যেত, যাদের মানে মোটামুটি শিখতে হয়, যে কোনো কিছু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো আপনাদের কাছে একটা মানে স্পেশালি যেটা অনুরোধ থাকবে যে প্রিভিয়াস ইয়ারের বিশেষ করে 13তম থেকে ফ্রিলি রিটেন কোয়েশ্চেন গুলো আপনারা কালেক্ট করবেন। বাজারে অনেক বই আছে, বর্তমানে বই পাওয়া যায় যে ফ্রিলি টেস্ট, এগুলো আপনারা একটু কালেক্ট করবেন। আর প্রিপারেশন শুরুর আগে যেহেতু আপনারা প্রিপারেশন শুরু করবেন অথবা কেউ শুরু করে দিয়েছেন, শুরুর আগে আচ্ছা বলছেন যে নেট প্রবলেম হচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্যার একটু আটকে আটকে আসতেছে। জি, আমি মানে আপনাদের কথা বুঝি নাই, আবার একটু বলেন। স্যার কথা আটকে যাচ্ছে, মানে কাঁপছে। স্যার বোঝা যাচ্ছে। আমার এখানে নেট প্রবলেম নাই, আপাতত নেট প্রবলেম দেখা যাচ্ছে না, তারপরে আমি ট্রাই করব। যেটা বলছিলাম, এখন কি বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার। যেটা বলছিলাম যে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে যে প্রথমটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা করতে হবে। যে এই মেন্টালিটি নিয়ে প্রিপারেশন নিয়ে মানে নেয়া, যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাব, যদি আমার রিজিকে থাকে তাহলে আমার এটা হবে। এবং
আশা করি যে যারা ভালোভাবে সৎভাবে পরিশ্রম করবে তাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা সফল করবে, স্বপ্নটা পূরণ হবে। এটা এটা মনে রেখে আমাদেরকে পড়া শুরু করা, যে এটা যদি আমার এটা মানে কি হয় আমার ভাগ্যে থাকে, অথবা আমি এরকমও কি করব যে আমি বিশ্বাস করি যে আমি এমন ভাবে পরিশ্রম করব যে আল্লাহ তাআলা আমাকে এটা দিবে। আমার এরকম একটা মেন্টালিটি নিয়ে, পজিটিভ একটা মেন্টালিটি নিয়ে আমাদের পড়া শুরু করা, যে আমি যে পরিশ্রম করব এই পরিশ্রমের দ্বারা আমার দ্বারা পরিশ্রমের মাধ্যমে আমি কিছু একটা করতে পারবো। আর পরিশ্রম করতে গিয়ে যে কখনো হতাশ না হওয়া, যে এত বড় সিলেবাস, এগুলো আমার দ্বারা সম্ভব না। যদি মাঝপথে গিয়ে ছেড়ে দেন তাহলে সময় নষ্ট হলো, এত দিনের পরিশ্রম নষ্ট হলো, আপনার স্বপ্নটাও শেষ হয়ে গেল। বরং এখন থেকেই ডিটারমাইন্ড হওয়া যে আমি শেষ পর্যন্ত লেগে থাকবো, আমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি লেগে থাকবো, পরিশ্রম করব। সব থেকে ইম্পর্টেন্ট যেটা পরিশ্রম, আমাদেরকে পরিশ্রম করতে হবে। কারণ জুডিশিয়ারি হইতে গেলে আপনার প্রিলিতে এবং রিটেনে, প্রিলির থেকে দ্বিগুণ হচ্ছে রিটেনে পরিশ্রম করতে হয়। রিটেনে 1 মাস 1.5 মাস সময় দেয়, টানা 10 দিন পরীক্ষা। হ্যাঁ, যে কষ্ট সহিষ্ণুতা আমাদের বাড়াইতে হবে, যে রাত জেগে পড়ালেখা করা, দিনে পড়ালেখা করা, হ্যাঁ 6 ঘন্টা ঘুমানো, এই রুটিন গুলো আগে ফিক্সড করে ফেলতে হবে, যে আমি কত সময় ঘুমাবো। আর মোবাইলটা ব্যবহার না করা, যতটুকু সম্ভব হয় আমাদের মোবাইল থেকে দূরে থাকা। এখন সবকিছুর মূল হচ্ছে এই মোবাইল। মোবাইলের কারণে দেখা যায় যে আমাদের প্রচুর সময় নষ্ট হচ্ছে, যে আমরা কল্পনাও করতে পারি না। হ্যাঁ, এটা স্বাভাবিক। আপনি যখন পড়তে বসবেন দেখবেন যে মেসেঞ্জারে আপনি চ্যাট করতে বসছেন, আপনার 1 ঘন্টা সময় চলে যাচ্ছে। আপনি মনে হচ্ছে যে না, আপনার মনে হয় 10 মিনিট সময় চলে গেল, কিন্তু আপনি পড়তে বসেন দেখবেন যে 1 ঘন্টার পরে মনে হচ্ছে যে 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা হয় নাই, এত পড়ে ফেলছি, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। এগুলো আমাদের এই অভ্যাসগুলো চেঞ্জ করতে হবে, যে মোবাইল সময় নষ্ট না করা। সময় যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে দেখা যাবে যে দিনে আমাদের 2 ঘন্টা পড়া হচ্ছে হিসাব করলে। কারণ এমনিতে আমাদের দৈনন্দিন কাজে অনেক সময় চলে যায়। হ্যাঁ, পরিবারকে সময় দিতে হয়, বিভিন্ন রকম কি থাকে, ইমার্জেন্সি থাকে। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করা আমাদের যাতে সময় নষ্ট না হয়। সময় নষ্ট হলেই দেখা যায় আমাদের রুটিনে ব্যাঘাত করবে। আর একটা রুটিন করে নেওয়া যে আমি 8 ঘন্টা পড়ালেখা করবো, যে 8 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, আমি ইফেক্টিভলি পড়ালেখা করব। আর বেশি রাত না জাগা। বেশি রাত জাগলে হয় কি, যে মেন্টালি একটা কি হয়, ব্রেন শার্প থাকে না, তাড়াতাড়ি ঘুমায়া ওইদিকে তাড়াতাড়ি উঠে যাওয়া। এই অভ্যাসটা করতে পারলে সব থেকে ভালো। কারণ ওই সময়টা যে সকালে অথবা সন্ধ্যার পর পর পড়তে বসা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের জন্য খুবই, মানে ওই সময় আমাদের মাইন্ডটা খুবই ফ্রেশ থাকে। বিকালে একটু হাঁটাহাঁটি করে এসে পড়তে বসলে, নামাজ পড়ে যারা মুসলমান আছে নামাজ পড়ে পড়তে বসলে দেখা যায় যে একটা মেন্টালি একটা কি শান্তি কাজ করে। অথবা সকালে উঠলে একটা মেন্টালি আমাদের মধ্যে একটা শক্তি কাজ করে, এবং স্মৃতিশক্তিটা ওই সময় খুবই ভালো থাকে। এইভাবে একটা রুটিন করে নেওয়া, সবার আগে পরিশ্রম করতে হবে এবং শেষ পর্যন্ত আমাকে পরিশ্রম করে যেতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নাই। হ্যাঁ, এরকম একটা মেন্টালিটি নিয়ে আমাদেরকে পড়া শুরু করতে হবে। আর জুডিশিয়ারির মানে এখন আসি যে আপনাদের প্রস্তুতির বিষয়ে। আমি তো প্রথমেই বলেছিলাম যে কোয়েশ্চেন গুলো, বিগত বছরের কোয়েশ্চেন গুলো কালেক্ট করা, সেই অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করা। এবং আরেকটা বিষয় হচ্ছে কোয়েশ্চেন, আমরা অনেকে মনে করি যে 15তম জুডিশিয়ারিতে এই প্যাটার্নে আসছে, 16তমতে আমি এই প্যাটার্নে পড়বো, যেহেতু এটা রিসেন্ট। এরকম একটা মেন্টালিটি কাজ করে, টেন্ডেন্সি কাজ করে, যে এটা যেহেতু একদম লেটেস্ট পরীক্ষা, তো ওইটা মনে হয় ফলো করবে। কিন্তু আপনারা 16তম, 15তম এবং 17তম এগুলি একটু যাচাই করে দেখেন, যে এখানে প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবং 17তমতে যেটা হয়েছে, প্রচুর কনফিউজিং প্রশ্ন করছে, এবং লেস ইম্পর্টেন্ট যে টপিক গুলো আমরা মূলত কি করি, একবার দুইবার দেখে চলে যাই, এত গুরুত্ব দিই না, ওখান থেকেই প্রশ্ন আসছে। তো আপনাদের সবার আগে এখন যেটা করা উচিত, যে প্রিলিমিনারির জন্য একটা ভালো কি তৈরি করা, একটা বেসিক তৈরি করা। প্রিলিমিনারি হোক অথবা রিটেন হোক, সবার আগে কি একটা ভালো বেসিক তৈরি করা। বেসিক তৈরি করতে পারলে এটা আপনাকে সব জায়গায় কাজে দিবে। আর যখন আমাদের একটা ভালো বেসিক চলে আসবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বেসিক চলে আসলে আমাদের প্রিলি, রিটেন, ভাইবা সব জায়গায় এটা আমাদের কাজে দিবে। তখন এত পরিশ্রম করতে হবে না। এখন হচ্ছে আপনারা কোয়েশ্চেন গুলো দেখেন প্রিলি, রিটেন, এবং প্রিলি রিটেন কে ফোকাস করে আপনারা এখন থেকে পড়বেন।
যেহেতু আপনাদের হাতে অনেক সময় আছে, প্রিলি এবং রিটেন দুইটাকেই ফোকাস করে আপনারা পড়াশোনা করতে পারেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের জেনারেল বিষয়গুলো। জেনারেল বিষয়ে আমরা অনেকেই মানে ধরা খেয়ে যাচ্ছি। এবার যেটা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাগুলো দেখা যায় যে কবিতা দিয়ে দিছে, কবিতার লাইন উঠে দিছে, ইংলিশ কবিতার লাইন উঠে দিছে। তো এগুলো আমরা কিভাবে কি করব, কিভাবে পারবো এগুলো? তো বাংলা ইংলিশের কবিতার লাইনের ক্ষেত্রে যে আমরা যারা মোটামুটি সাহিত্য মানে আউট বইগুলো পড়া হয় তাদের জন্য কিছুটা সহজ। আর যারা আউট বইগুলো পড়ে না, সচরাচর এই লাইনগুলো কিন্তু গাইড বইগুলোতেও থাকে না, বাজারের যে চাকরির জন্য যে গাইড বইগুলো আছে সেখানেও থাকে না। তো আমার মনে হয় যে বেশি মানে বেশি পড়ালেখা করার কোনো বিকল্প নাই এই ক্ষেত্রে। অনেক সময় হয় কি দেখবেন, আপনাদের এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা যে বেশি পড়ালেখা থাকার কারণে অনেক সময় প্রশ্ন এমন ভাবে করছে যে দেখা যায় ওই টপিকটা আমি এভাবে গুরুত্ব দিয়ে পড়ি নাই, কিন্তু এই বিষয়ে আমার আগে পড়াশোনা ছিল। পড়াশোনা থাকার কারণে ওই টপিকটা দেখা যায় অন্যরা পারে নাই কিন্তু আমি পেরে গেছি। তো বাংলার ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে এটা যে বাংলাটা আসলে বাংলা ইংলিশের ক্ষেত্রে এগুলো যত বেশি পড়া যায়, এগুলো মুখস্থ করারও বিষয় না। মুখস্থ করলে এগুলো থাকবে না, অযথা সময় নষ্ট হবে। তার থেকে বরং চর্চা করা। যে কবিতা আজকে জীবনানন্দ রিসেন্ট যেটা হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা থেকে একটা একটা না একটা লাইন দিচ্ছেই। তো জীবনানন্দ দাশের কবিতা সমগ্রগুলো পড়ে ফেললাম। হ্যাঁ, রবীন্দ্রনাথের যেগুলো আছে ছোট গল্প যেগুলো, তারপর উপন্যাস, এগুলো সময়ে যখন পড়তে পড়তে বিরক্ত হয়ে যাব তখন এগুলো একটু পড়ে নেয়া, ইংলিশ সাহিত্য একটু দেখা, বাংলা সাহিত্যটা একটু দেখা। মানে সাহিত্যের ক্ষেত্রে আর কি এটা বললাম, যেহেতু মানে এইবার অনেকেই এটার কারণে সমস্যায় পড়ছে এবং রিটেনেও এরকম করবে। 17তমতে রিটেনেও এরকম দেখবেন যে যে আজগুবি কিছু লাইন উঠে দিছে, কিছু কবিতার নাম, কিছু উপন্যাসের নাম উঠে দিছে যেগুলো আমাদের সচরাচর পড়া হয় না। এরকম করবে। এটা রিসেন্ট একটা মানে যারা কোয়েশ্চেন করতেছে তারা মানে তাদের একটা এখানে টেন্ডেন্সি এই প্রশ্নের মধ্যে কাজ করতেছে। তো প্রিলিমিনারির ক্ষেত্রে দেখা যায় যে বাংলা গ্রামারের ক্ষেত্রে 9-10 এর যে গ্রামার যেটা আছে সেটা পড়লে মোটামুটি হয়ে যায়। তারপর বাগধারা, এক কথায় প্রকাশ, এরকম কিছু আছে, ওইগুলো হচ্ছে কয়েকটা বই থেকে পড়তে হয়। সাহিত্যটা যেটা বললাম যে বাজারের যে বই আছে সেখান থেকে সেগুলো যেটা আপনার পছন্দ হয় সেটা একটা পড়বেন। এরপরেও আপনার আউট কিছু পড়ালেখা থাকতে হবে সাহিত্যের ক্ষেত্রে। আর গ্রামারে যেগুলো আছে যেমন এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো হচ্ছে কয়েকটা বই থেকে পড়লে মূলত কমন পড়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যেটা হয় দুইটা হচ্ছে এমন জায়গা থেকে দেয় যেটা কোথাও কখনো শুনিও নাই, কখনো পড়িও নাই। তো ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে একটু 3-4টা বই একটু ঘাটাঘাটি করে কি করা, যে একটা কম্বাইন্ড একটা সিলেবাস তৈরি করা, একটা সাজেশনের মতো তৈরি করে ফেলা। আর প্রিলিমিনারির ক্ষেত্রে জেনারেল সাবজেক্ট গুলো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য তেমন কোনো সমস্যা হয় না। যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড, কমার্সের তাদের জন্য সমস্যা হয় না। আমি যেহেতু আর্টসে ছিলাম তো আমি সমস্যাটা বেশি ফেস করছি, এই জন্য আর্টস যাদের তাদেরকে বলতেছি যে সবার জন্যই এটা, যে এখন থেকে সাধারণ বিজ্ঞান এবং সায়েন্স, সরি ম্যাথ, সায়েন্স এবং ম্যাথ এগুলো এখন থেকেই 6 to 10, সবার আগে 6 to 10 এগুলো একদম তটস্থ করে ফেলা। এবং স্পেশালি যেটা করবেন সায়েন্সের ক্ষেত্রে 9-10 এর যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে ওইটা একটু পড়ার চেষ্টা করবেন, কারণ রিসেন্টলি এখান থেকেই প্রশ্নগুলো হচ্ছে। 9-10 এর ফিজিক্স, কেমিস্ট্রি থেকে রিসেন্টলি প্রশ্ন হচ্ছে, তো ওগুলো একটু আপনারা পড়বেন। প্রিলি এবং রিটেন, আমি প্রিলি এবং রিটেন ফোকাসড কথাবার্তা বলতেছি। তো এগুলো হচ্ছে প্রিলি এবং রিটেনের জন্যই আপনারা ওই 9-10 এর যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওইগুলো একটু পড়বেন। আর ম্যাথের জন্য 9-10, 6 to 10 এবং আমাদের সিলেবাসের মধ্যে বিসিএস এর যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে যেগুলো আমাদের সিলেবাসের সাথে মিলে ওইগুলো হচ্ছে আপনারা পড়বেন রিটেনের জন্য। আর প্রিলির জন্য হচ্ছে বেসিক ম্যাথ, ফাইভের যে বেসিক ম্যাথ আছে ওইটা পড়লে আমার মনে হয় যে প্রিলি মোটামুটি কভার করা যাবে। অনেকে আবার করে কি ম্যাথ বলে যে ম্যাথে 5 মার্ক, সায়েন্সে 5 মার্ক, ওইগুলো না, ওইভাবে প্রিপারেশন না নিয়ে কি করি লটা একটু ভালো করে পড়ি।
এটা কিন্তু মারাত্মক একটা ভুল হয়। কারণ এই 50 আবার কিসে আছে, আমাদের রিটেনে আছে 50 50 100। আমরা যদি প্রিলিতে না পড়ি, দেখা যায় যে আমাদের যে লেকিংস, মানে একটা সাবজেক্টের সাথে অভ্যস্ততা তৈরি হওয়া, পরিচিত হওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের এই পরিচিত না হওয়ার কারণে যখন আমরা রিটেন প্রিপারেশন নিতে যাই, তখন দেখা যায় যে আমাদের যে নতুন নতুন লাগতেছে, সব মাথায় ঢুকতেছে না। আর ম্যাথ তো কোনো কথাই নেই, ম্যাথে হচ্ছে আগে থেকে প্রিপারেশন না থাকলে, বেসিক গুলো ক্লিয়ার না থাকলে কিছুই পারবেন না আপনি। দেখা যায় একটা দুইটা ম্যাথ আনসার করে আর পারছি না, অনেকে তো পারেই না, জিরো পায় ম্যাথে, শুধুমাত্র এরকম স্ট্র্যাটেজির কারণে। তো আপনারা এখন থেকেই সবার আগে বেসিকটা ক্লিয়ার করবেন। আমি বারবার বলছি যে বেসিক গুলো ক্লিয়ার করবেন, লয়ের বলেন আর জেনারেলের বলেন, বেসিক গুলো ক্লিয়ার করবেন। ম্যাথের 6 to 10 যেটা আছে সেটা করবেন। খাইরুলসের বেসিক ম্যাথ পড়লে আমার মনে হয় না, বেসিক ক্লিয়ার হওয়ার জন্য বেসিক ম্যাথটা পড়লে মোটামুটি আমার মনে হয় না এটা। আরেকটা হচ্ছে বিসিএস এর যে গাইড বই যদি ফলো করতে চান, ওই যে ককটেল আছে একটা বই, ককটেল, আশরাফুলের ককটেল, এটাতে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির একটা ম্যাথকে বিভিন্ন উপায়ে যে দেয়া হয়, ওই বইটাতে দেয়া আছে। জুডিশিয়ারিতে আপনারা দেখবেন যে 16তমতে সরাসরি ম্যাথ না দিয়ে ভিন্নভাবে একটু ঘুরাই পেঁচাই দিছে। তো অনেকে কি করে যে ঘুরাই পেঁচাই দেওয়াতে ম্যাথটা আর সাজাইতে পারে না, আর আনসারও করে আসতে পারে না, মিলাই দিতে পারে না, কিন্তু একই, একটু কেয়ারফুলি কি করলে একই। এই জন্য হচ্ছে বিভিন্ন আঙ্গিকে একটা ম্যাথ যে করা যায় সেটারও প্র্যাকটিস করবেন। যে এই ম্যাথটা কিন্তু দেখবেন যে আমরা একদম মানে মান নির্ণয়ের কিছু ম্যাথ একদম কি করতেছে, আনসার যেখানে সেখানে সেটা উঠে দিয়ে বলতেছে এটা সমাধান করেন। তো সবগুলোই হচ্ছে প্রিপারেশন, মানে ডাইনামিক একটা প্রিপারেশন নিতে হবে। তারপর হচ্ছে আপনার বাংলা না, তারপর হচ্ছে ট্রান্সলেশন, যেটা আমাদের সব থেকে বেশি চ্যালেঞ্জিং হয় জেনারেলি, ট্রান্সলেশনটা আমাদের জন্য একটু হয়ে যায়। এটার জন্য আপনারা যেটা করতে পারেন, ভোকাবুলারি তো প্র্যাকটিস করবেন, তারপর হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ার গুলো একটু সলভ করবেন। মানে প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই ট্রান্সলেশনে, আমার কাছে যেটা মনে হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি প্রচুর প্র্যাকটিস করতাম। ভোকাবুলারি যা আছে, আমাদের লোয়ার স্টুডেন্টের ভোকাবুলারি কম থাকে না, মানে অন্যদের থেকে অনেক ভালো মানে স্ট্রং ভোকাবুলারি আমাদের থাকে। তো যা আছে এটা দিয়ে হয়ে যায় সব। যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্র্যাকটিস করা। এখানে কিন্তু একটা সাজানোর বিষয় থাকে, যে এইভাবে আমি লিখবো, এখান থেকে শুরু করবো। তো প্র্যাকটিস করে যে বইগুলো আছে অন্তে পড়লে হয়ে যায়। বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, বাংলা 19 গ্রামার পড়লেই মোটামুটি হয়ে যাবে। আর ইংলিশ যেটা, এটা হচ্ছে ওই বাজারের যে কোনো একটা গ্রামারের বই পড়লে আপনাদের মোটামুটি হয়ে যাবে। আর জেনারেল নলেজ, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, পত্রিকা পড়ার উপর এখানে কোনো বিকল্প নাই। আপনারা এখন থেকে পত্রিকা পড়বেন, পত্রিকা পড়লে কি একটা মানে বেসিক তৈরি হবে, যে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, বিভিন্ন আঙ্গিকে যে চিন্তা করে সম্পাদকীয় কলামগুলো পড়বেন, ওইটা পড়লে দেখা যায় একটা বিষয়কে কিভাবে চিন্তা করা যায়, বিশ্লেষণ করা যায়। তো এটা কি হবে, একটা অ্যানালিটিক্যাল স্কিল আপনাদের ডেভেলপ হবে যদি আপনারা যে নিয়মিত সম্পাদকীয় গুলো পড়েন। আর মহিতসের একটা মাসিক সম্পাদকীয় আছে, সমস্ত পত্রিকার সম্পাদকীয় কলামকে একত্র করে ওরা বইটা বের করে, এটাও পড়তে পারেন। এটাতে ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশনের কিছু প্র্যাকটিস দেওয়া আছে। আর কেউ যদি ইংলিশে আনসার করতে চান জেনারেল সাবজেক্ট গুলো, সেক্ষেত্রে ডেইলি স্টারের সম্পাদকীয় এটা পড়ার প্র্যাকটিস করতে পারেন। ওই ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিকে আপনাদের রিটেনে কাজে দিবে। আর প্রিলির জন্য যেটা করবেন, মুক্তিযুদ্ধ বিষয়ে খুব ভালো করে পড়বেন জেনারেল সাবজেক্টে। আর অন্য যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা মান্থলি যেটা বের হয়, এবং প্রত্যেক দিনের পত্রিকা, এগুলো হচ্ছে পড়লে মোটামুটি হয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্স। এবং এবারও দেখবেন আপনারা রিসেন্ট অনেকগুলো থেকে অনেকগুলো প্রশ্ন রিটেন কি আসছে, রিসেন্ট থেকে আসছে। যেমন হচ্ছে যে এই যে আমাদের জাহাজটা আটকে দিল সোমালিয়ান কি দস্যুরা, অনিল ভাই কিছু বলবেন? স্যার একটু শর্ট করলে আমরা আবার দরকার হলে আমরা পরবর্তীতে আবার যাব একটু অন্যদেরকে। হ্যাঁ ঠিক আছে। নীলা তো এটা স্যার হচ্ছে একটু আমরা সময় আমাদের কম আছে। জেনারেল
জেনারেল বিষয়ে আমাদের ওভারঅল একটা মানে আলোচনা। তো যেটা সবার আগে করবেন সেটা হচ্ছে যে সিলেবাস গুলো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখবেন। জুডিশিয়ারির ওয়েবসাইট থেকে সিলেবাস একটা ডাউনলোড দিলে সিলেবাসের মধ্যে কি কি আছে সেটা দেখবেন। আবার সিলেবাস কিন্তু আপডেটেড হয় পরীক্ষার আগে। তো এই ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা কেউ মানে প্রশ্ন করতে চাচ্ছেন একটু পরে করেন, যেহেতু আমাদের কোয়েশ্চেন এন্ড আনসার সেশন আছে। জেনারেলের বিষয়ে মূলত আমার আমার হচ্ছে যে এরকম মানে এই বাস্তব অভিজ্ঞতা থেকে আর কি যেগুলো বললাম। তো প্রিলির জন্য আপনাদের আসলে অনেকে কি করে যে বলে প্রিলির ডেট হোক, ডেট হওয়ার পরে পরীক্ষার 15 দিন আগে আমি প্রিলির পড়া শুরু করব। এটা কিন্তু খুব মানে বাজে একটা সিদ্ধান্ত হয়, মানে আত্মঘাতী একটা সিদ্ধান্ত বলা যায়। এই জন্য প্রিলি যখন সার্কুলার হয়ে যাবে তখন থেকেই আমরা তো রিটেনের জন্য ফোকাস থাকবে, প্রিলির যেগুলো পড়বো সেগুলো রিটেনের জন্য মানে আমাদের কাজে লাগবে। তো কিন্তু ফোকাসটা থাকবে কি আমাদের প্রিলি বেসড, কিন্তু এটাতে আমাদের এমন ভাবে পড়বো যাতে রিটেনেও আমাদের কাজে লেগে যায়। আমার হচ্ছে আলোচনা এই পর্যন্ত। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে পরবর্তীতে আপনারা আপনাদের অন্য ইনস্ট্রাক্টর যারা আছেন ওনারা আলোচনার পরে আমরা কোয়েশ্চেন এন্ড আনসার সেশনে যাব। আর ধন্যবাদ আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর আলমউদ্দিন স্যারকে স্যারের গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনার জন্য। আসলে অনেক ইম্পর্টেন্ট এবং ইউনিক বিষয় এখানে তুলে ধরেছেন তিনি, যা আমাদের আশা করি প্রস্তুতি নিতে খুবই সুবিধা হবে। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের ইনস্ট্রাক্টর নুরুল্লাহ সিদ্দিকী নিলয় স্যারের কাছে, সহকারী জজ চট্টগ্রাম। তার একান্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণের আলোকে 18তম বিজিএস নিয়ে সংক্ষেপে স্যারের কাছ থেকে কিছু তথ্য আমরা জানতে চাচ্ছি। নিলয় স্যার। আসসালামু আলাইকুম। আসলে আজকে এই যে একটা মিটিং হবে বা একটা সেমিনার হবে, এই বিষয়ে আমি শুনেছিলাম কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। এই জন্য আমি মনে যে একটু আগে থেকে নোটিফাই করছিলাম যে আমি অল্প সময়ের জন্য আপনাদের এখানে থাকবো। তো একটা বিষয়, সেটা হচ্ছে বিজেএস প্রস্তুতি। এখন বিজেএস প্রস্তুতি বলতে কি বোঝায়? এটা প্রিলি, রিটেন, ভাইবা। তো আমার কাছে যেটা মনে হয়, এই প্রিলি, রিটেন, ভাইবা বলতে কিচ্ছু নাই। আমরা যখন জুডিশিয়ারির প্রস্তুতি নিব তখন যে বিষয়টা করব সেটা হচ্ছে আমাদের পুরা কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এখন আমি দেখে গেছে যে অনেকগুলা জুডিশিয়ারি দিয়েছি, অনেকগুলা ভাইবা দিয়েছি, আমার চাকরিটা হচ্ছিল না কেন? প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পর আমি এই জিনিসটাই ফাইন্ড আউট করতাম। এখানে আপনারা যারা আসছেন, আমি বেশি সময় নষ্ট করবো না, আমি অল্প সময় নষ্ট করবো আপনাদের। আর আমি মেইনলি যে বিষয়গুলো নিয়ে আপনাদের কথা হবে সেগুলো ক্লাসে কথা হবে না। আমি এখানে জাস্ট একটা বিষয় বলি, এখানে দুই ধরনের লোক আছেন আপনারা। কিছু মানুষ আছেন নতুন পরীক্ষা দিবেন, আর কিছু মানুষ আছেন আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এবং আসলে আপনাদের যে মনের বাসনা, সে বাসনাটা হয়তো পূর্ণ হয় নাই। এই জন্য আপনারা আপনাদের ব্যর্থতার জায়গাটা কোথায় সেই জিনিসটা খুঁজতে আসছেন। তো ব্যাপার হচ্ছে, দেখেন, আপনারা যারা আপনাদের নিজের যে দুর্বলতাটা খুঁজতে আসছেন তারা হচ্ছে সলিড পার্সন। কেন এই জায়গাটাতে আমি একটু বলি। যখন আপনি বের করে ফেলতে পারবেন আপনার প্রবলেমটা কোথায়, যারা রিটেন দিয়েছেন, ভাইবা দিয়েছেন, অথবা প্রিলি হচ্ছে না, তো তাদের জায়গাগুলোতে যখন আপনি বের করে ফেলতে পারবেন আপনার প্রবলেমটা কোথায়, তখন হচ্ছে আপনার প্রিপারেশনটা ভালো হয়ে যাবে। এখন সেটার জন্য আসলে কি করা? আপনি কি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে দেয়? না। প্রথমে আপনাকে ডায়াগনোসিস করে, আপনাকে একটু টেস্ট করে দেখে যে হচ্ছে আপনার কোন কোন জায়গাতে কি কি সমস্যা আছে, এবং সেই অনুযায়ী আপনার মেডিসিনটা দেওয়া হয়। তো আপনারা যারা এখানে ক্লাস করতে আসছেন, এখানে হোক যেইখানে হোক, আপনারা আপনাদের যে টিচার থাকবে বা আপনাদের যে ভাই থাকবে, আপনাদের যে ইনস্ট্রাক্টর থাকবে, তার সাথে আপনার প্রবলেমটা শেয়ার করবেন। কারণ দেখা গেছে সবাই কম বেশি অভিজ্ঞতা অর্জন করে আসছে। তো দেখা গেছে আপনি আপনার প্রবলেমটা শেয়ার করলে তারা হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে আপনার প্রবলেমটা কোথায়। আর আমি হচ্ছে এজ ইউজার লেকচার দেবো না এখানে। সম্মানিত আলিম স্যার যে পরিমাণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছে ভেঙে ভেঙে, এইগুলা আমি রিপিট করছি না, আমি এগুলো নিয়ে আর কোনো কথাই বলবো না। আমি জাস্ট একটা জিনিসই বলি যে আপনারা আপনাদের প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আর যারা নতুন, তাদের ক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা যেন A to Z হয়। A to Z বলতে কি, মানে ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস পারি, কিছু জিনিস পারি না, এটা একটু বেশি পারি, এটা একটু কম পারি, এটা হইতে পারে বেশি পারি কম পারি, বাট আপনার যেন সবগুলাই অ্যাভারেজ
60 থেকে 70% নাম্বার তোলার ক্যাপাসিটি থাকে। এই মানসিক প্রস্তুতিটা নিয়ে আসতে হবে। সেটার জন্য আপনাকে কি করতে হবে, প্রস্তুতি কিভাবে নেবেন আলিম স্যার বলে ফেলছে, আমি জাস্ট বলবো যে আপনি কি করতে হবে এখানে। আপনার খাতার প্রেজেন্টেশন ভালো করতে হবে। আপনি পড়তে 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 একদম হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন, কোনো লাভ নাই। আপনার ব্রেনে অনেক পড়া আছে, অনেক আইন জানেন, অনেক কেস ল জানেন, অনেক ব্যাখ্যা জানেন, কিন্তু আপনি সেটা খাতায় লিখতে পারতেছেন না, বা আপনি খাতায় লিখতেছেন ওই যে বলে না, যারে দেখতে নারী তার চলন বাঁকা। ব্যাপারটা হচ্ছে আপনি লিখতেছেন বাট আমার লেখাটা পছন্দ হইতেছে না, আমি তো নাম্বার কম দিব। সো প্রেজেন্টেশন ইজ মেইন ফ্যাক্টর ইন দিস এক্সাম। এখানে প্রেজেন্টেশনটা কিভাবে করবেন সেটা আপনাকে বুঝতে হবে। প্রেজেন্টেশন মানে কি আপনি ভুলে কে দিয়ে আসবেন, ব্যাপারটা এমন না। কিন্তু আপনি যে অ্যান্সারটা লিখলেন, অ্যান্সারটা যেন টিচারের খুঁজতে না হয়। আপনি একটা প্রবলেমেটিক অ্যান্সার করছেন, টিচার কালো অক্ষরের মধ্যে মনে করেন জাল দিয়ে মাছ ধরার মতো খুঁজে উড়ে ফেলতেছে, কিন্তু ওই এক্সাক্ট মাছটা পাচ্ছে না, সে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আপনি সেটাকে বিচার্য বিষয় প্রথমে দেন, তারপরে উত্তরে লেখেন, সিদ্ধান্ত লেখেন। মানে প্রথমে লেখেন যে হচ্ছে এটা মার্ডার বা কালপেট মার্ডার হবে কিনা, দেন আপনি এটা হচ্ছে সিদ্ধান্তে লেখেন যে এটা মার্ডার হবে না। তারপরে লেখেন আইনগত বিশ্লেষণ, ওইখানে লেখেন হচ্ছে আহ এই কারণে এটা মানে হবে না, মার্ডার হবে না, এটা হচ্ছে এই মার্ডার 300 ধারার এত ব্যতিক্রমের মধ্যে পড়ে। তারপর আপনি 300 ধারাটা সম্পর্কে আইনে কি বলা আছে সেটা লিখলেন, এবং সুতরাং লাস্টে দিয়ে আপনি কনক্লুশন করে দিলেন যে সুতরাং এটা মার্ডার হবে না, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। আপনার যে এই প্রেজেন্টেশনটাতে টিচার আর খোঁজা লাগবে না, টিচার প্রথমেই বুঝে ফেলছে আপনার উত্তরটা কি, সিদ্ধান্ত পরেই বুঝে ফেলছে, আর বিশ্লেষণে দেখবে যে রেফারেন্সটা ঠিক আছে কিনা। দেন সংবিধান, আপনি সংবিধানে আপনার প্রশ্ন কোনোদিন কমন পড়বে না। আমি আমার ক্লাসে আমি নতুন করে আমি অনেকগুলো আর্টিকেল কালেক্ট করেছি, আপনাদের কিছু আর্টিকেল দিব। তা আমার পয়েন্ট হচ্ছে যে এই যে জায়গাগুলোতে কোনোদিন সংবিধান কমন পড়বে না। আপনি ভালো করে দেখেন যে সংবিধান 12তম পর থেকে 13তম থেকে যেটা হচ্ছে যে টপিক কমন পড়তেছে, কিন্তু প্রশ্নটা কমন পড়ছে না। প্রশ্নটা যেন কেমন হয়ে যাচ্ছে, যেমন হচ্ছে আমাদের যে বেসিক স্ট্রাকচার নীতি, এটা মৌলিক অধিকার গুলাকে প্রসারিত করার ক্ষেত্রে কোনো বাধা হয়ে কাজ করে কিনা, সংবিধান একটি জাতির আত্মজীবনী, এই যে টাইপের যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলা সলিউশনের ক্ষেত্রে আপনি কি করবেন, এবং কেস ল যে দিয়ে দেয় সেগুলোর জন্য কি করবেন, সেই জন্য আপনাকে এমন একটা প্যাটার্নে প্রস্তুতি নিতে হবে। আপনি তো মানে প্রশ্নকর্তার মাথার মধ্যে ঢুকতে পারবেন না, সে কি প্রশ্ন করবে, কিন্তু সে কিন্তু একটা জায়গায় আপনার কাছে একটা জাল আছে, যে জালটার বাইরে সে যেতে পারবে না। জালটা কেমন, সিলেবাস। প্রশ্নকর্তা বেসিক স্ট্রাকচার নিয়ে উড়াইয়া ফেলুক প্রশ্ন করে, কিন্তু প্রশ্ন কিন্তু বেসিক স্ট্রাকচার থেকেই করতে হবে, বুঝছেন। সে কিন্তু নন বেসিক স্ট্রাকচার নিয়ে কোনো প্রশ্ন করতে পারবে না, যে সংবিধানের নন বেসিক স্ট্রাকচার বলতে কি বুঝো, সে প্রশ্ন করবে বেসিক স্ট্রাকচার বলতে কি বুঝেন, বেসিক স্ট্রাকচার সংশোধন করা যায় কিনা। তো এই জিনিসগুলো তো আমাদের কমন সিস্টেম প্রশ্ন ছিল আগের দিনের। এখনকার দিনে বিষয়টা হচ্ছে কি, বেসিক স্ট্রাকচার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সংবিধান প্রয়োগে হুমকি হতে পারে কিনা। কারণ কি, জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ না। আর জনগণ চাইতেছে যে আমাদের সংবিধানে কিছু একটা নতুনত্ব নিয়ে আসি, কিন্তু এই যে বেসিক স্ট্রাকচার আনতেছে না, এটা নিয়ে সংবিধানের সাথে জনগণের কনফ্লিক্ট হয়ে যায় কিনা। কারণ সংবিধানের মালিক তো জনগণ, সংবিধানের মালিক জনগণ। তো এই যে পয়েন্টগুলা আপনার হচ্ছে নতুনত্বর চিন্তা ভাবনা আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আর হচ্ছে কেস ল গুলা আপনি কি করবেন, আপনার কাছে একটা চালাকি করতে হবে। তো এইগুলা হচ্ছে কেমন, যে কেস ল গুলা রেডি রাখতে হবে, ওই টপিক থেকে প্রশ্ন যায় আসুক আপনি ওই কেস গুলা দিয়ে আসবেন। যেমন বেসিক স্ট্রাকচারের জন্য আপনি 8টা 9টা কেস রেডি রাখলেন, আপনি হচ্ছে প্রিএমবলের জন্য 4-5টা কেস রেডি রাখলেন, তারপর হচ্ছে আপনি এই ফান্ডামেন্টাল রাইটস এর জন্য কিছু কেস রাখলেন, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির জন্য আপনি 4টা কেস রাখলেন। এই কেসগুলো রাখেন, হ্যাঁ প্রশ্ন যায় আসুক আপনি ওই কেসগুলা দিয়ে ওই প্রশ্ন অনুযায়ী নিজের মতো লিখে দিয়ে আসবেন। এই হচ্ছে টেকনিক সংবিধানে ভালো করার জন্য। আমি সংবিধান যেহেতু বেশি নেই, আমি সংবিধানটা আগে কথা বলতেছি। তারপরে যদি সিআরপিসি তে যাই, আপনারা ভালো করে দেখেন যে কনফেশন থেকে প্রত্যেকবার প্রশ্ন আসতেছে একটু ঘুরে ফিরে, যে কনফেশনের এভিডেন্সিয়ারি ভ্যালু কি। এখানে আপনি এভিডেন্সিয়ারি ভ্যালু মুখ দিয়ে বলবেন যে সাবস্টেন্টিভ এভিডেন্স বা সাবস্টেন্টিভ এভিডেন্স না, কোরোবোরেশন লাগবে, এই সেই, এগুলো হবে না।
এগুলোর ফিক্সড কেস লো আছে, আপনি প্রত্যেকটা বিষয়ের জন্য একটা করে ল্যাটেস্ট কেস লো মুখস্থ করে রাখবেন। যে যেমন হচ্ছে আপনি যদি আসে কনফেশন সাবস্টেন্টিভ এভিডেন্স কিনা, আপনি বলতে পারেন যে 67 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 6। তো এই যে জিনিসগুলা আপনি মুখস্থ করে রাখলেন, এগুলো মুখস্থ রাখতে হবে। এখন আপনি প্রত্যেকবারে এক একটা কেস মুখস্থ করবেন হবে না। আপনি একটা বিষয়ের উপরে একবার একটা কেস মুখস্থ করেন, আর লাগবে না আপনার। এরপর মনে হচ্ছে কি আপনার কেস কি খুব ম্যান্ডেটরি না, আগে কেস না, আগে সেকশন। আপনি খাতার প্রেজেন্টেশন যে বললাম একটা শব্দ, আপনি সেকশন লিখবেন, সেকশনের সাথে রিলিভেন্ট সেকশন লিখবেন, তারপরে কেস লো মনে থাকলে কেস লো লিখবেন। এই কাজগুলাতে আমরা হেল্প করব আপনাদের, যে এগুলা কিভাবে লিখবেন, কিভাবে রেডি করবেন। আর চেষ্টা করবেন নিজের ভাই বা টিচার বা ইনস্ট্রাক্টর যে আছে, তারা যেহেতু চাকরিটা পেয়ে গেছে, তার মানে এখানে মিনারা আছে খুবই মেধাবী স্টুডেন্ট, এবং আমাদের আপকামিং মানে ব্রিলিয়ান্ট জাজ, তারপরে আরো আছে আলিম ভাইয়ারা আছে। তো দেখা গেছে যে যারা চট্টগ্রামে খুব ভালো অবদান রাখতেছে। তো আদার্স আরো যারা আছে আর কি, সবাই আপনাকে ভালো হেল্প করবে। তাইছে ওদের সাথে আপনি, ওনাদের সাথে আপনি কি করবেন, একটু ফ্রিলি বলবেন যে ভাই আমি এইভাবে খাতার আনসার করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, যে ভাই আমি খাতাটা এভাবে আনসার করি, আমার খাতাতে কেমন নাম্বার উঠতে পারে। একটা প্রশ্ন লিখে ওনাদের পাঠাবেন। আপনি 1000% দ্যাট ডাজন্ট ফ্যাক্ট, আপনার হচ্ছে এটা কিন্তু বিষয়কে কাজে আসবে না, কিন্তু আপনি খাতাতে কেমন লেখেন। আপনি যদি লেখেন, ওরা যদি বলে যে ইনসাফিসিয়েন্ট, দেন আপনি আরো ভালো লেখেন। বলে দিবে যে এখানে আর একটু সেকশন আনলে ভালো হইতো, এখানে দুইটা কেস আনলে ভালো হইতো। তো দেখা গেছে যে এইভাবে আপনি যদি আপনাকে সেলফ ডেভেলপমেন্ট করেন, এবং পার্টিকুলার ওই ভাই বা ইনস্ট্রাক্টরের সাথে আপনি যদি ওই বিষয়গুলাতে, যেমন দেখা গেছে আপনাদের মুসলিমরা হেবার যে প্রশ্নগুলো আসে, আমি কিন্তু পার্টিকুলার কিছু টপিক বলে বলে বলতেছি। হ্যাঁ, বা উইলের প্রশ্নগুলো আছে, সুপার প্রশ্নগুলো আছে, কিন্তু আমরা প্রশ্ন নিয়ে ব্যস্ত থাকি ওই যে বিয়ে শাদী তালাক এগুলা নিয়ে হচ্ছে আমরা খুব ব্যস্ত থাকি। আসলে ওইগুলো থেকে তেমন প্রশ্ন ইদানিং আসে না। আপনি চেয়ে দেখেন গত 5 বছরের প্রশ্নতে উইল হ্যাবা সুফা ওয়াকফ, এখান থেকে ম্যান্ডেটরি কোয়েশ্চেন আসতেছে 40 নাম্বারের। এরপরে ইনহেরিটেন্স আছে 20 নাম্বার, 60 নাম্বার হয়ে গেল। তো তাইলে মুসলিমরা তো মোটামুটি এই জায়গাতে 60 নাম্বার আসতেছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে আমাদের কোন জায়গা থেকে পড়তে হবে। তো এই জায়গাটা যখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন, এখন হচ্ছে এই প্রশ্নগুলো কোথা থেকে আপনি চারটায় কমন পড়বে, কিভাবে আপনি অ্যান্সার করবেন। এই যে একটু আগে বললাম কিভাবে অ্যান্সার করবেন, আর কোত্থেকে পড়বেন। যেমন হচ্ছে মোল্লার বইটা পড়তে হবে। মোল্লার বইটা অনেকবারই পড়ার চেষ্টা করছেন, বাট পড়তে পারেন না অনেকে। কিভাবে পড়লে মোল্লার বইটা পড়া হবে, বোঝা হবে, এই জিনিসটা আপনি একটু জেনে নিলেন। হিন্দুলের ইনহেরিটেন্স 30টা অঙ্ক করলে কমন পড়ে যায়। তো এই 30টা অঙ্ক কোন জায়গা থেকে কিভাবে পড়লে আপনি 12 নাম্বার পেয়ে যাবেন, সেই জিনিসগুলো এনশিওর করেন। আপনি তো প্রশ্ন অ্যান্সার করবেন, আপনি যদি একটা বিয়ের প্রশ্ন অ্যান্সার করেন 10 পেজ লেখেন, আপনি নাম্বার যত পাবেন, মানে আপনাকে 20-এ 12 দিবে না। কিন্তু আপনি হেবার 4টা প্রশ্ন অ্যান্সার করেন, পাস হইলে আপনাকে 16-র উপরে দিতে বাধ্য। প্রবলেমেটিক। সো আপনাকে পরীক্ষার খাতায় মানে ঠিক করতে হবে যে আপনি কোন প্রশ্নগুলো আনসার করবেন। সব প্রশ্ন আনসার করতে হয় না, সব প্রশ্ন আনসার করতে হয় না। সব প্রশ্ন দিয়ে গেছে যে কিছু প্রশ্ন আপনি অনেক ভালো পারেন, আপনি ব্যাখ্যামূলক লিখবেন, আমি সাজেস্ট করবো এইগুলো করবেন না। আপনার যদি প্রবলেমেটিক কমন পড়ে প্রবলেমেটিক অ্যান্সার করবেন। আপনার যদি সেকশন ভিত্তিক প্রশ্নগুলো কমন পড়ে সেগুলো করবেন। আপনি যেখানে কেস তো বেশি দিতে পারবেন, সেকশন বেশি দিতে পারবেন, এই প্রশ্নগুলো অ্যান্সার করবেন। আপনার 4টা প্রশ্ন কমন পড়ছে, সেক্ষেত্রে আপনি কোন প্রশ্নগুলো আনসার করবেন যেগুলোতে রেফারেন্স দিতে পারবেন বেশি। আইনের ক্ষেত্রে রেফারেন্স হচ্ছে সেকশন, কেস ল, আদার্স কিছু বিষয় আছে সে বিষয়গুলা। আর জেনারেলের ক্ষেত্রে রেফারেন্স হচ্ছে ডাটা, প্রচুর ডাটা দিতে হবে। তো এই যে জায়গাগুলা আপনাদের নিজেদেরকে রেডি করতে হবে। রেডি করার ক্ষেত্রে প্রচুর পড়াশোনার কোনো বিকল্প নাই, এবং পড়াশোনাটা যেন অ্যাকর্ডিং টু সিলেবাসের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন হয়। বিগত সালের কোয়েশ্চেন যেটা আলিম ভাই আমাদের এখানে অলরেডি বলে ফেলছে, আমি আর না বলি। তো আমি মোটামুটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে 1 মিনিট করতে পারেন, আদারওয়াইজ আমি লিভ দিব। আর আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ ক্লাসে কথা হবে। যে কারো যদি কোনো কোশ্চেন থাকে নীলয় ভাইয়ের উদ্দেশ্যে আপনারা শর্টলি কোশ্চেনটা করে ফেলেন। ঠিক আছে, তাহলে মনির কন্টিনিউ করো, আমি নিচ্ছি। জি, ধন্যবাদ আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর নুরুল্লাহ সিদ্দিকী নীলয় ভাইকে। আসলে আমাদের প্রত্যেকটা টিচারই আসলে এক্সপিরিয়েন্স। কেন তারা এক্সপিরিয়েন্স? আসলে তারা সেই রকম
সাফল্যের ধারা রেখেই তারা আসলে জুডিশিয়ারির মতো জায়গায় তাদের পরিশ্রম, তারা দেশকে উন্নয়নের জন্য আজকে কাজ করে যাচ্ছে। আমরা এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের অন্যতম ইনস্ট্রাক্টর মিনারা জাহান আপুকে, যিনি প্রথমবার বিজিএস দিয়েই 16তম বিজিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আপুর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে অনেকে আছি যারা হচ্ছে বিজিএস এর পাশাপাশি হয়তো পড়াশোনা বা একাডেমিক পড়াশোনা চালিয়ে যাচ্ছি। তো আপু যেহেতু 16তমতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারপরেও তিনি মাস্টার্সটা কন্টিনিউ করেছেন, তাই পড়াশোনার একাডেমিকের পাশাপাশি বিজিএস জার্নিটা কিভাবে হওয়া উচিত বা কোনটা আরো সুবিধাজনক হয় সে ব্যাপারে মিনারা জাহান আপুর কাছে তার একান্ত গুরুত্বপূর্ণ মত চাচ্ছি। মিনারা জাহান। আসসালামু আলাইকুম। আমি মিনারা জাহান। আহ, আমি যখন বিজিএস দিই তখন কিন্তু আমার মাস্টার্স চলমান ছিল। তো এই যে একদিকে মাস্টার্স, একদিকে জুডিশিয়ারি প্রিপারেশন, দুইটা খুবই চ্যালেঞ্জিং বিষয় ছিল। প্রথম দিকে খুবই একদম আহ, দিশেহারা হয়ে যেতাম, কিভাবে কি করব, খুব টাফ পজিশন ছিল। তো আসলে শেষের দিকে এসে বা মাঝামাঝি পর্যায়ে এসে যেটা আমি রিয়ালাইজ করি যে ইচ্ছে থাকলে সময়টা বের করে নেওয়া যায়। টাফ হয়, কষ্ট হয়, বাট আমার মনে হয় যে কষ্টটা স্বীকার যদি করার মন মানসিকতা থাকে তাহলে দুটাই ব্যালেন্স করা সম্ভব। তো আমার ক্ষেত্রে আমি যেটা করতাম যে আমি একাডেমিকও ছেড়ে দিইনি, আবার জুডিশিয়ারি প্রিপারেশনটাও আমি পাশাপাশি নিয়েছি। তো এজন্য দেখা যেত যে দিনের বেশিরভাগ সময়টা আমাকে ক্লাসের পিছনে সময়টা ব্যয় করতে হতো, সকাল থেকে দুপুর পর্যন্ত। তো তার জন্য আমি করতাম কি, আমি খুব ভোরে উঠতাম। আমি 4:30টার দিকে উঠতাম, আমার 5টার মধ্যে ফ্রেশ হওয়া, নামাজ হয়ে যেত। তারপর 5টা থেকে 8টা পর্যন্ত যে এই 3 ঘন্টা সময়টা, এটা আমি জুডিশিয়ারির জন্য ব্যয় করতাম, জেনারেল সাবজেক্ট বা ল এর রিভিশন এরকম। তো এই যে 3 ঘন্টা সময় বা 2.5 ঘন্টা সময়, যদিও সময়টা কম, কিন্তু ওই যে আহ, একটা শান্ত পরিবেশে বা ওই সময়টাতে বাকি সবাই ঘুমে থাকে, তো এই সময়টা না খুবই ইফেক্টিভ হয়। দেখা যায় যে ওই অল্প সময়ের মধ্যে অনেক পড়াশোনা করা যায়, সেটা জেনারেল হোক বা ল হোক। ল এর ক্ষেত্রে দেখা যেত যে একাডেমিকে যেটা পড়া ছিল ওটা একটু রিভাইজ করে নিতাম বা একটু দেখে নিতাম, বা অনেক ক্ষেত্রে দেখা যেত যে কিছু একটা জিনিসের নোট করা প্রয়োজন। তো ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিজের উপযোগী করে একটা আমি করে নিতাম। তো এই যে 2-3 ঘন্টার সময়টা, আমি বলবো যে এই সময়টা আমার জন্য ব্লেসিং ছিল। পরে সবাই যখন 8টায় 7:30টায় বা 7টায় ঘুম থেকে উঠে 8টায় ক্লাস করতে যায়, তার আগে কিন্তু অলরেডি আমি 3 ঘন্টা পড়াশোনা করে নিই। তো এটা আমাকে হেল্প করেছে। আবার দেখা যেত যে 8টা থেকে 2টা 3টা পর্যন্ত আমাকে ক্লাস করতে হতো। আবার ক্লাসের মাঝখানে যে গ্যাপটা থাকতো ওই সময় আমি লাইব্রেরিতে চলে যেতাম বা সেমিনারে পড়তাম, বা দেখা যেত যে যদিও ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম মাঝে মাঝে, তো কিংবা যদি পড়ার পরিবেশও না থাকতো তখন দেখা যেত আমি মনে মনে আমি সকালে যা পড়ে এসেছি সেটা আমি রিকল করার চেষ্টা করতাম। এই যে পড়াশোনা রিকল করার চেষ্টা করা বা সেটাকে মনে করার চেষ্টা করা, এটার যে ইফেক্টিভ কোনো কিছু আর হতে পারে না। আপনি কোনো কিছু করার পর মানে পড়ার পর সেটা যদি পরবর্তীতে সেটা রিমাইন্ড করতে পারেন, যদি নিজে থেকে সেটাকে স্মৃতিতে সেটা জাগ্রত করতে পারেন, এটা পরবর্তী সময়ের জন্য আপনার মানে সদা জাগ্রত হয়ে থাকবে, মানে সব সময় এটা আপনার মনে থাকবে। আর আরেকটা যেটা বিষয় ছিল যে আমি যেহেতু মাস্টার্সে এসে একটা কোচিং এ ইনভলভ ছিলাম, বা তার আগে আমি অনেকের কাছে অ্যাডভাইস নিতাম বা 2-1টা কোর্স করেছি, আমি নুরুল্লাহ ভাইয়ের কোর্সও করেছিলাম কয়েকটা। তো মাস্টার্সে এসে আমি একটা কোচিং সেন্টারে পুরো ইনভলভ হয়ে যাই। তো দেখা যেত যে আমি ক্লাস করতাম, কখনো মিট থাকতো বা আদার্স কোনো কিছু, তো কিছু ক্লাস আমার গ্যাপ যেত। ওইটা করতাম কি, আমি পরবর্তী সময়ে ক্লাসের পরের সময়টা যেটা হতো, ওই সময় আমি লাইব্রেরিতে বসে ক্লাসটা শেষ করে নিতাম। কারণ দেখা যেত রুমে গেলে কিন্তু আমার প্রচুর টাইম ওয়েস্ট হয়ে যেত। যে রুমে আমরা 7-8 জন মানুষ থাকি, সেখানে হরেক রকম গল্প, বিভিন্ন ধরনের, যদিও পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে চাইলে অনেক সময় দেয়া হয় না। এজন্য আমি লাইব্রেরিতে এই ক্লাসগুলো করে নিতাম, বা 8টা 9টা পর্যন্ত আমি লাইব্রেরিতে কাটাতাম। তো এই যে অনেকের হয় কি যে লাইব্রেরিতে পড়াশোনা করার অভ্যাস থাকে না, বা অনেকে রুমেই ভালো পড়তে পারেন, তাদের জন্য ভিন্ন। যার যে অভ্যাস তিনি অবশ্যই সেই অভ্যাসের বা সেই পরিবেশে ভালো পারবেন। তবে আমার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি লাইব্রেরিতে পড়াশোনা করতাম 8টা 9টা পর্যন্ত, পরের সময়টা গিয়ে 1-2 ঘন্টা রেস্ট নিয়ে বা নামাজ কালাম শেষ করে আবার 1-2 ঘন্টা পরে দেন ঘুমায় যেতাম। তো
তো এই যে পুরো দিনের জার্নিটার মধ্যে আমি করতাম কি, যে আমার একাডেমিকের জন্য আমি একটা সময় ভাগ করে রেখে দিতাম, যে 4 ঘন্টা বা 5 ঘন্টা, যেটা আমি আমার একাডেমিকের জন্য, এটা আমি কম্প্রোমাইজ করব না, যাই কিছু ঘটুক আমি একাডেমিকের জন্য এই 4-5 ঘন্টা পড়বো। আর বাকি যে সময়টা আমার থাকছে সেটা আমি জুডিশিয়ারির জন্য প্রিপারেশন নিচ্ছি। সেটা হতে পারে যে আমি কোচিং এর ক্লাস করছি, বা আমার প্রিভিয়াস পড়াশোনা রিভাইজ করছি, এরকম করে হতে পারে। আর জেনারেলের ক্ষেত্রে কিছু বিষয় থাকে যেগুলো আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা 1-2 দিনে কিন্তু কাভার করা যায় না। যেমন আপনি বাগধারা বলেন, এক কথায় প্রকাশ বলেন, এগুলো কিন্তু একদিনে খুব বেশি আয়ত্ত করা যায় না। আবার যদি আপনি আয়ত্ত করতে যান, বা প্রথম দিন পড়ে মনে হলো যে না আমি একদিনে 100টা পড়ে ফেলেছি, কিন্তু পরবর্তী সময় দেখা যাবে যে আপনি কিন্তু এগুলো মনে রাখতে পারবেন না। তো এগুলোর ক্ষেত্রে আমি করতাম কি, প্রত্যেক দিন 20টা 25টা এগুলো আমি দেখে নিতাম। এগুলোতে কিন্তু খুব বেশি এফোর্ট দিতে হয় না। দেখা যায় যে আমরা অ্যাডমিশনের সময় পড়ে আসি, বা 11-এ পড়েছি, ক্লাস 10-এ পড়েছি, এরকম হয়। তো কিছু কিছু জিনিস কিন্তু নতুন অবশ্যই থাকে। এর বাইরে যে গড়পড়তা যে জিনিসগুলো থাকে বা নর্মাল যে বিষয়গুলো থাকে, এগুলো যদি আপনি প্রতিদিন কিছুটা পড়েন, তাহলে এটা দেখবেন যে পরীক্ষার আগের সময় কিন্তু আপনাকে আর নতুন করে পড়তে হবে না। আপনি প্রিলির আগে বলেন বা রিটেনের আগে বলেন, এত ডিটেলস কিন্তু রিভাইজ করার আপনার সুযোগ থাকবে না, কারণ পড়ার পাহাড় থাকবে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু সূক্ষ্মভাবে আপনার পড়ার সময় থাকবে না। তো এই জন্য এই যে আগের যে সময়টা, একাডেমিক চলাকালীন যে সময়টা, এই সময়টাতে আপনি সবকিছু যদি একটু একটু করে করতে পারেন, এই যে মুখস্থ টাইপ যে পড়াশোনা গুলো থাকে, এগুলো যদি রোজ একটু করে পড়েন, দেখবেন যে সেটা আপনার ইফেক্টিভ হবে, এটা আপনার মনেও থাকবে, আর পরবর্তী সময়ে আপনাকে খুব বেশি প্রেশার নিয়ে পড়তে হবে না, যেটা আমি করতাম আর কি। আহ, এই মোটামুটি আমার একাডেমিক। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে আপনারা যদি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার এরকম চলমান থাকেন, তাহলে আপনারা কিন্তু কি করবেন, আপনাদের ওই সেমিস্টার চলাকালীন যে কোর্সগুলো থাকবে সেগুলো ভালো করার চেষ্টা করবেন। অনেকে দেখা যায় যে আমি ফোর্থ সেমিস্টারে আছি, তখন গিয়ে সিক্স সেমিস্টারের বইপত্র পড়ে। আমি বলবো যে এটা একটা ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত এই কারণে, প্রথমত আপনার একটা ম্যাচুরিটির ব্যাপার আছে। আপনাকে ধরেন সিআরপিসি কোর্স দেওয়া হয়েছে ফোর্থ ইয়ারে, সেটা যদি আপনি সেকেন্ড ইয়ারে পড়তে যান, এটা কিন্তু আপনার মাথায় আটবে না, এটা আপনার বোধগম্য হবে না, এটা আপনার জন্য অনেক টাফ হবে। প্লাস হলো আপনার সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টটা আছে জুডিশিয়ারি সিলেবাসে, সেটা কিন্তু আপনার ল্যাকিংস থেকে যাবে অনেক কিছু। এজন্য আমি বলবো, যিনি যেই সেমিস্টারে আছেন, সেই সেমিস্টারের বইটাকে বা ওই কোর্সটাকে যেটা জুডিশিয়ারিতে আছে, সেটা সর্বোচ্চ ভালোভাবে করার চেষ্টা করবেন। আর একাডেমিকের ভালো করার চেষ্টা করবেন, সেই সাথে আপনি জুডিশিয়ারির অন্য কোনো একটা রেফারেন্স বই ধরে, সেটা আইন পাঠ হতে পারে বা প্রিলি মাস্টার, রিটেন মাস্টার, এরকম যে সহায়ক বইগুলো থাকে, সেগুলো ধরে পড়বেন। তাহলে হবে কি, যে আমরা যে একাডেমিকে যে বইগুলো পড়ি, সেগুলো তো আমাদের একাডেমিক সিলেবাস অনুসারে, কিন্তু যখন আপনি জুডিশিয়ারির কোনো একটা রেফারেন্স বই ধরে পড়বেন বা সিলেবাস ধরে পড়বেন, তখন দেখা যাবে যে আপনার একাডেমিকের পাশাপাশি জুডিশিয়ারি সিলেবাসটাও অনেকটা কাভার হয়ে যাবে। আর আরেকটা বিষয় হয় যে আমরা একাডেমিকে থাকাকালীন কিন্তু ওভাবে রিয়ালাইজ করি না যে আমাদের একটা কম্পিটিটিভ এক্সামে বসতে হবে, বা বসতে হবে এটা আমরা জানি, কিন্তু ওই সিচুয়েশনটা যে এতটা ক্রিটিক্যাল, এটা কিন্তু আমরা রিয়ালাইজ করি না। কিন্তু যখন আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষাটা শেষ হয়ে যায়, দেখা যায় যে 1-2 মাসের মধ্যে যখন সার্কুলারটা আমরা পেয়ে যাই, তখন কিন্তু একটা দিশেহারা অবস্থা হয়। এজন্য করবেন কি, আপনারা একাডেমিকে থাকাকালীন প্রিপারেশনটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। 100% প্রিপারেশন নেওয়া সম্ভব না, এটা কারো পক্ষেই সম্ভব না, হয়তো বা যারা খুব ডেডিকেশন দিয়ে পড়ে তাদের ক্ষেত্রে সম্ভব। তাছাড়া আপনি অ্যাভারেজে বলতে গেলে কিন্তু 100% প্রিপারেশন সম্ভব না একাডেমিকে থাকাকালীন। কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন। যেহেতু দেখা যায় যে 2-1টা কোর্স বাদে বাকি কোর্সগুলো কিন্তু আমরা একাডেমিকেই পড়ে আসি, তো ওই সময়টাতে যদি আপনারা রেফারেন্স কোন একটা বই ধরে বা সিলেবাস ধরে খুব ভালোভাবে পড়েন, এবং সেই সাথে যদি প্রিভিয়াস প্রশ্নটা দেখেন, আপনার কিন্তু আইনটা পড়া হয়ে গেলে কিন্তু প্রিভিয়াস প্রশ্নটা দেখতে খুব বেশি সময় লাগবে না, সেটা প্রিলি হোক বা রিটেন হোক। যে এই যে প্রিভিয়াস প্রশ্নটা যখন পড়বেন, তখন দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনার ঘাটতিটা কোথায়, বা আপনাকে কতটুকু ফোকাস করতে হবে, বা আরো কত ডিটেলস পড়তে হবে। এভাবে আপনি প্রিভিয়াস প্রশ্ন দেখে নিজের ঘাটতিটা আইডেন্টিফাই করে, সেখানে যদি কোনো এফোর্ট দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ওইটাতে আরো একটু বেশি এফোর্ট দিয়ে পড়াশোনাটা করেন। তাহলে দেখবেন যে একাডেমিকে থাকাকালীন আপনার 90% প্রিপারেশন হয়ে যাবে। আর বাকি যে 10% আছে, ওটা আপনি পরবর্তী সময়ে একটু প্রেশার নিয়ে পড়লেই আহ ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবেন। এতটুকুই, থ্যাংক ইউ। ধন্যবাদ মিনারা জাহান আপুকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য।
সম্মানিত উপস্থিতি, আমরা এখন প্রশ্নোত্তর সেশনটা শুরু করছি। আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ আপনারা আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টরদের করতে পারেন। বিজিএস সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনাদের করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। যে ভাই আমার মানে স্যারদের কাছে প্রশ্ন ছিল আর কি, যে আমরা যারা নতুন পরীক্ষা দেব, মানে এবার যারা অনার্স মাত্র শেষ করলাম, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আর যাদের হচ্ছে মানে একাডেমিকে লেকিংস আছে, ভালো মতো পড়া হয় না, তারা কিভাবে সিলেবাসটা আগায় নেবে এবং পড়ালেখাটা কিভাবে করলে ভালো হয়, এই ব্যাপারে একটু নির্দেশনা দেওয়ার জন্য আর কি। জি, আলিম স্যারকে প্রশ্নটির উত্তর প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের অনেকেরই এটা কি থাকে, কি একটা কনফিউশন থাকে যে আসলে আমার তো একাডেমিক এত ভালো না, রেজাল্ট ভালো না, বেসিক ভালো না। এটা কিন্তু মানে এটা কোনো আসলে এটা কোনো বিগ ইস্যু না যে আমার একাডেমিক রেজাল্ট ভালো না বা বেসিক ভালো না। আপনি চাইলে, আপনি যেহেতু এখনো সময় মানে অনেক আগে থেকেই শুরু করে দিয়েছেন, আপনার মানে সময় আছে এখনো অনেক। আর জুডিশিয়ারিটা মানে একাডেমিকের সাথে আমাদের অনেকটা কানেক্টেড, কিন্তু একাডেমিক যে খারাপ হইলে আমার জুডিশিয়ারিতে আমি ভালো করতে পারবো না, বিষয়টা এরকম না। বরং এখনো সময় আছে। আর দেখা যায় কি আমাদের লয়ার স্টুডেন্টরা যখন ভালোভাবে পড়া শুরু করে, তখন তাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, যে অনেক কিছু বুঝতে পারে। আর যখন আপনি জুডিশিয়ারিকে টার্গেট করে আপনি পড়া শুরু করবেন, তো দেখবেন যে আপনার যে গ্যাপ যেটা আছে, গ্যাপটা আপনার অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাচ্ছে, এবং আপনার যে গ্যাপ আছে সেটা আপনি বুঝতে পারতেছেন যে এই জায়গায় গ্যাপ আছে। আমার মনে হয় যে এই গ্যাপটা মানে রিয়েলাইজ করাটা সব থেকে ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে কিছুটা পড়ার পরে অনেকে মানে অনেকের ক্ষেত্রে এটা হয় দেখছি, যে কিছুটা পড়ার পরে মনে করে যে না আমার প্রিপারেশন কমপ্লিট, আমার হচ্ছে যে মোটামুটি আমার আর পড়া লাগবে না, যা যা পড়েছি এটাই আমার জন্য এনাফ। বিষয়টা এরকম না, বরং আগে রিয়েলাইজ করা যে আসলে আমার ভুলটা কোথায়, আমার গ্যাপটা কোথায়, কোন আইনটা আমি কম পারি, কোন আইনটা আমি ভালো বুঝি। হ্যাঁ, এটা আগে আমাকে আইডেন্টিফাই করা যে আমার এই আইনে আমার গ্যাপ আছে, এটা আমাকে ভালোভাবে পড়তে হবে, না বুঝলে হচ্ছে যে কারো হেল্প নিতে হবে। হ্যাঁ, যে এখন যেটা মানে গ্যাপ, যেটা যে একাডেমিক যেটা গ্যাপ বা দুর্বলতা, এটা আসলে কোনো বিষয়ই না আমার কাছে মনে হয়। কারণ এটা অনেক অনেক স্টুডেন্ট আমি দেখেছি, অনেকেই দেখেছি কম সিজিপিএ, ডিপার্টমেন্টে ওইভাবে কখনোই মনোযোগী ছিল না। যে ওইভাবে বেসিক ছিল না, কিন্তু পরবর্তীতে সে ভালোভাবে পড়ে লেগে থাকার কারণে তার যে দুর্বলতা যেটা ছিল সেটা মোটামুটি সে কাভার করে ফেলছে। তো আমার মনে হয় যে যদি লেগে থাকেন এবং এরকম টেন্ডেন্সি থাকে, যে ইন্টেনশন থাকে যে আমি কি করব, যে লেগে থাকবো এবং আমার যে গ্যাপ গুলো যেটা আছে সেটা আইডেন্টিফাই করে সেটা আমি পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করবো, তাহলে আমার মনে হয় যে এটা কভার করা সম্ভব। আপনি জুডিশিয়ারিতে আপনার জন্য মানে আলটিমেটলি টিকে যাওয়া, সুপারিশপ্রাপ্ত হওয়া, এটা অসম্ভব কিছু না, আপনার জন্য সম্ভব হবে। আপনি এখন থেকেই করতে থাকেন, গ্যাপ গুলো আইডেন্টিফাই করেন, হ্যাঁ, তারপর সেগুলো সমাধান করেন, কারো হেল্প লাগলে হেল্প নেন। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি, জি পরের স্যার, আমার কোনো আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। স্যার, আমরা যেরকম জেনারেল বিষয়গুলোতে মানে আমাদের প্রস্তুতিটা কি, মানে যারা অন্যান্য গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নেয় বিসিএস এর মতো, মানে আমাদের কি ওই ধরনের সিলেবাসে পড়তে হবে নাকি মানে আমাদের জন্য ওখানে একটু শর্ট সিলেবাস আছে জেনারেল সাবজেক্ট গুলোতে, নাকি সিলেবাস বলতে থেকে আপনার যেটা যে সবার আগে যেটা করতে হবে, আমি বলেছি যে জুডিশিয়ারির ওয়েবসাইটে গিয়ে আপনি এটা সিলেবাস পাবেন, ওখানে বিস্তারিত সিলেবাস দেয়া আছে আমাদের, জেনারেল বলেন আর লয়ের জন্য, এবং টপিক ওয়াইজ দেওয়া আছে। যেমন গ্রামারে আপনার কোন টপিক গুলো আসবে, হ্যাঁ, তারপর হচ্ছে যে রাইটিং সাইটে আপনার কোন টপিক গুলো আসবে, তো সেগুলো হচ্ছে আপনি দেখেন। দেখার পরে যেটা হয় যে আমাদের বিসিএস এর সাথে মোটামুটি মিলে যায়। বিসিএস এ যেটা বাংলাতে 200, ইংলিশে 200, আমাদের 100, কিন্তু ওদের যে টপিক যেগুলো আছে, যেমন আপনার রচনা আছে, ট্রান্সলেশন আছে, লেটার রাইটিং আছে, সারাংশ সারমর্ম আছে, ভাব সম্প্রসারণ আছে, ওইগুলো বিসিএস এর সাথে মিলে যায়, এবং কিছু কিছু গ্রামারও মিলে। তো বিসিএস আমাদের জুডিশিয়ারি সিলেবাস দেখে টপিক গুলো আপনি যেখান থেকে আপনার পছন্দ হয় সেখান থেকে আপনি পড়তে পারেন।
কিন্তু অন্য বই যে পড়তে হবে এরকম না, বরং আমাদের সিলেবাসের সাথে যেটা অন্য বইতে আছে সেটা পড়বেন। সমস্ত বিষয় যে পড়তে হবে এরকম না, সবার আগে সিলেবাসটা দেখবেন। সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তখন মানে কোথা থেকে পড়তে হবে এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এবং ম্যাক্সিমাম হচ্ছে 90% হচ্ছে বিসিএস এর সাথে, আমাদের বিসিএস এর বইগুলো পড়লে মোটামুটি হয়ে যায় রিটেনের ক্ষেত্রে। জি, ধন্যবাদ আলিম স্যারকে। আর বিজিএস এর সিলেবাসটা আমরা আমাদের গ্রুপে আপলোড করে দেব। আর অবশ্যই আপনারা ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আমরা শর্টলি প্রোগ্রামটি শেষ করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, লয়ের সাবজেক্টগুলোতে সেকশনগুলো কোনোভাবে মনে রাখতে পারতেছি না, মানে কোনোভাবে কি সেকশনগুলোকে মনে রাখার মানে কোনো ওয়ে আছে? মানে একটার সাথে ধন্যবাদ। আরেকটা কানেক্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। মিনারা জাহান আপুকে কোশ্চেনটি উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এটা হলো যে সবারই প্রবলেম যে মনে রাখাটা। কারণ আমরা মানুষ তো এত কিছু মানে সহজে ধারণ করতে পারি না। দেখা যায় যে কোনো একটা জিনিস পড়লে সেটা যদি কিছুদিন একটু ফালায় রাখি তাহলে দেখা যায় মনে থাকে না। বা এখানে তো আমাদের হাজার হাজার সেকশন পড়তে হয়, তো কোন সেকশনে কি আছে এটা মনে রাখা আসলেই টাফ, সবার জন্যই টাফ, কিন্তু অসম্ভব না। অসম্ভব না এই কারণ হলো যে আপনি একবার পড়ার পর দেখবেন সেটাকে যদি রিভাইজ করেন আপনি পর পর কয়েকবার, দেখবেন এটা মনে থাকবে। আমার ক্ষেত্রে দেখা যেত যে আমি যখন পড়তাম সেটা যে কোনো আইনই হোক না কেন, আমি পড়ার পর আমি প্রথমে যখন পড়তাম যখন কিন্তু শুধু সেকশন পড়তাম, সেকশনের হেডিং পড়তাম, মানে সেকশন 1 হেডিং এটা এরকম করে পড়তাম। তারপর ভিতরের কন্টেন্ট পড়তাম, আর কন্টেন্ট পড়ার পর আমার আমার কন্টেন্টটার সামারাইজ আমি আমার বেয়ারেক্টের পাশে লিখে রাখতাম। আর পরবর্তী সময়ে আমি যতবারই পড়তাম, মানে একবার কন্টেন্টটা যখন আমার ক্লিয়ার হয়ে যায়, তার পরবর্তী সময়ে আমি যতবারই পড়তাম ততবার আগে আমি ওই আইনের সূচিপত্রটা পড়তাম, সূচিপত্রটা রিভাইজ করতাম বারবার, যে এটা এই সেকশনে এটা আছে, ওই সেকশনে এটা আছে, এভাবে রিভাইজ করতাম। তো আপনার সূচিপত্রটা যখন রিভাইজ করা হয়ে যাবে আর কন্টেন্টটা যখন আপনি বুঝে যাওয়ার পর এক লাইনে লিখে রাখলেন, তখন কিন্তু আপনাকে পরের বার রিভাইজ করতে খুব বেশি শ্রম দিতে হবে না। আপনাকে কোন সেকশনে কি আছে এটা মনে রাখলেই, সাথে সাথে একটু যদি মনে না থাকে যে কন্টেন্টটা কি, টুক করে একটু ওই এক লাইনের হলো যে বাক্যটা দেখে নিলেন, তাহলে পরবর্তী সময়ে এই যে আপনি যখন রিভাইজ করবেন তখন দেখবেন যে এটা মনে থাকবে। আবার পেনাল কোডের ক্ষেত্রে সাজা মনে রাখাটা অনেকটা টাফ, এটা সবার জন্যই টাফ। এই ক্ষেত্রে আমি করতাম কি, যে পেনাল কোডের সূচিপত্রে যে সেকশনটা থাকে ওই সেকশনের পাশে সাজাটা লিখে রাখতাম খুবই শর্টলি, যে 1 ইয়ার 1 ওয়াই এত ইমপ্রিজনমেন্ট, আইএম দিয়ে মাস অথবা মান্থ থাকলে এম, এরকম করে ছোট্ট করে লিখে রাখতাম। পরবর্তী সময়ে কিন্তু আমি সেকশনটা পড়তাম না, আর পুরো সেকশনটা আইনের ভিতরে যেতাম না, জাস্ট সূচিপত্রটা রিভাইজ করতাম। তাহলে দেখা যেত যে তারপর আমার কয়েকদিন পড়ার পর আয়ত্তে চলে আসতো। আমার মনে হয় এটা যদি যে কেউ অ্যাপ্লাই করে আমার মনে হয় এটা মনে থাকবে। আর যখন আপনাকে একটা আইন পড়ানো হয়, সেটা হলো যে কোনো কোচিং সেন্টারে হোক বা হলো যে আপনার ইউনিভার্সিটির কোর্সে হোক, তাহলে দেখবেন যে ইউনিভার্সিটির কোর্সে আপনি কিন্তু একটা কোর্স 4 মাস 6 মাস ধরে পড়বেন। তো এই 6 মাসে যদি আপনি বারবার একটা জিনিস রিভাইজ করেন, আর আপনাকে তো একদিনে সবগুলো পড়ানো হবে না, কয়েকটা সেকশন পড়ানো হলো, সেটা পড়ার পর আপনি দেখবেন যে ওইটা একটু পরের দিন আরেকটু রিকল করলেন, যখন পড়তে বসলেন জাস্ট সূচিটা একবার দেখে নিলেন, ওটাতে কিন্তু খুব বেশি পরিশ্রম হবে না, খুব বেশি সময়ও লাগবে না। তো এই যে সূচিপত্রটা বারবার রিভাইজ করলে কিন্তু আপনার মনে থাকবে। আর আরেকটা কথা সেটা হলো আমার ক্ষেত্রে যেটা মনে হয়, আমি জানি না এই ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, সেটা হলো আমি সেকশনের হেডিং দেখলে আমি কন্টেন্টটা রিকল করতে পারতাম, কারণ কন্টেন্টের কনসেপ্টটা একবার ক্লিয়ার করে নিতাম, তার পরবর্তী সময় আমি সেকশনের হেডিং শুধু বেশি বেশি পড়তাম, আর তাহলে ওটা এমনিতেই অটোমেটিক্যালি মনে থাকতো আর কি। তো এক্ষেত্রে অ্যাডভাইস যেটা, মানে একমাত্র অ্যাডভাইস যেটা সেটা হলো আপনাকে রিভাইজ করতে হবে। এখন রিভাইজটা আপনি কোন ওয়েতে করবেন সেটা হলো যে আপনাকে চুজ করতে হবে, যে আমি এভাবে রিভাইজ করলে আমার মনে থাকবে, বা হলো আমার নোট করে পড়লে আমার মনে থাকবে। বা অনেকের ক্ষেত্রে হয়, আমার কিছু কিছু ফ্রেন্ড আছে ওরা ছন্দ করে মিলিয়ে পড়তে ভালোবাসে, আর দেখা যায় যে ওরা ছন্দ মিলিয়ে যখন পড়ে তখন সেটা ওরা বলে যে ওদের ওটা খুব ভালো মনে থাকে। আমার ক্ষেত্রে আবার আমি এমনি র্যান্ডম সূচিপত্র পড়েই মনে রাখতে পারতাম, বা আমার কাছে ওটা ইফেক্টিভ মনে হতো।
তো আপনি নিজেকে যাচাই করে দেখবেন বা নিজেকে জিজ্ঞেস করে দেখবেন যে আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। আমি দুই তিনটার কথা বললাম, আপনার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আপনি সেটা অ্যাপ্লাই করবেন, কিন্তু যেটাই অ্যাপ্লাই করেন না কেন আপনাকে রিভাইজ করতে হবে বারবার। হ্যাঁ, ধন্যবাদ মিনারা জাহান আপুকে থ্যাংক গুরুত্বপূর্ণ ইউ ম্যাম। মতামতের জন্য। আহ, তাহলে আমরা আর এক দুটি প্রশ্ন নিয়ে শেষ করব। আপনাদের যাদের প্রশ্ন আছে আর জানাতে পারেন, আর অবশ্যই আপনারা ক্লাসে যে কোনো প্রশ্ন করার সুযোগ পাবেন। সর্বশেষ কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, যেহেতু সর্বশেষ কেউ প্রশ্ন করবেন না, আশা করি ধরে নিচ্ছি আপনাদের আর কোনো কোয়ারিজ নেই। যেহেতু অনেক ব্যাপারগুলো আসলে আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর কিন্তু খুব ভালোভাবে তুলে ধরেছেন। সর্বশেষ বলবো যে আপনারা আপনাদের প্রস্তুতিকে শানিত করতে আমাদের যেই ম্যাটেরিয়ালস গুলো আমরা প্রোভাইড করব, আমরা এক্সক্লুসিভলি স্যারদের হ্যান্ড নোট গুলো আপনাদেরকে প্রোভাইড করব। সেইভাবে আপনারা সাজেশন থাকবে, আপনাদের নির্ধারিত পদ্ধতিতে নোট করে হোক বা অন্য যেভাবে আপনার মনে থাকে সেভাবে গুছিয়ে নেবেন। পাশাপাশি আপনাদের জন্য, যেহেতু আমাদের একাডেমিক লাইফে এমসিকিউ পরীক্ষা দেওয়া তেমনভাবে হয় না, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতির জন্য আমরা প্রত্যেক ক্লাস পর পরে এমসিকিউ এক্সামের ব্যবস্থা করার চেষ্টা করছি। আশা করি সফল হব। সেই এক্সামগুলো আপনাকে যেভাবে হোক অংশগ্রহণ করবেন, তাহলে আপনার প্রস্তুতি আশা করি আরো ভালো হবে। এই বলে, যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি আজকে এখানে সমাপ্ত করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর বৃন্দকে তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনাদেরকে যারা প্রায় 1 ঘন্টা আমাদের সাথে ক্লাসে যুক্ত ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রোগ্রামটি আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।